এখানে সভাটা কেন হচ্ছে নিশ্চিত আপনারা অবগত আছেন। এই সভাটা হওয়ার কথা ছিল দক্ষিণ গাজীপুর অঞ্চলে হাই স্কুলের পাশে। ওখানে নেতৃত্বরা এই প্রোগ্রামটার আয়োজন করেছিল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব চক্রান্ত করে আমাদের ওই সভাটা বানচাল করেছে। তাই তড়িঘড়ি দলীয়ভাবে সিদ্ধান্ত হয়ে সভাটা এখানে করতে আমরা বাধ্য হয়েছি। আমার চেয়ারম্যান সাহেব বসে আছেন। আমি দক্ষিণ গাজীপুরের নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবো একটু সামনে আসতে, তাদের উদ্দেশ্যে গুটি কয়েক কথা বলবো। যে সমস্ত তৃণমূলের বন্ধুরা চক্রান্ত করে আমাদের এই সভাটা বাতিল করেছে, আমি গাজীপুর অঞ্চলের নেতৃত্বকে বলবো আমরা নেক্সট 1 মাসের মধ্যে সভা করবো এই গাজীপুর অঞ্চলের গাজীপুর হাই স্কুলের মাঠে। কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, আমার চেয়ারম্যান আছে, আমার জেলা নেতৃত্ব আছে। আমরা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের যেটা চ্যালেঞ্জ ছিল করতে দেবেন, আমরা সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আজকের এই সভা থেকে আমরা গাজীপুর হাই স্কুলের মাঠে সভা করব। কোন পদ্ধতি করব আমি আশিকুর আছে, যারা আমার হাবেজ সাহেব আছে, আমি ওদেরকে বলবো আগামী কাল বা পরশুর মধ্যে আপনি হাই স্কুলের হেডমাস্টারকে একটা লিখিত পিটিশন করে রিসিভ করাবেন। তারপরে পিটিশনের কপিটা আমাদেরকে দেবেন, থানাকে এবং এসপিকে মেল করে তার কপিটা দেবেন। দরকার হলে আমরা এই সপ্তাহের মধ্যে হাইকোর্টে গিয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে গাজীপুরের হাই স্কুল মাঠে আমরা জনসভা করে দেখিয়ে দেবো আইএসএফ কি করতে পারে আর কি না করতে পারে। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তারপরে আপনাদের জানা উচিত এই সভাটা কেন হচ্ছে। ওয়াকফ বিল 2025 বাতিলের দাবিতে আমাদের দল লাগাতার আন্দোলন করছে। সাথে সাথে কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে আমার দল মাঠে ময়দানে প্রতিবাদ জানাচ্ছে। তৎসহ যে সমস্ত যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেছে, তারা যাতে সসম্মানে চাকরিতে পুনর্বহাল হতে পারে তার জন্য আমরা মাঠে ময়দানে লড়াই করছি। তার প্রতিবাদে এই সভাটা ডাকা হয়েছিল। আপনারা যদি ওয়াকফ বিলকে সমর্থন করে থাকেন, ওয়াকফ বিল বাতিলের পক্ষে থাকেন, তাহলে সভাটা বানচাল করলেন কেন? আমাদেরকে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে। সভাটা বানচাল করেছে যোগরঞ্জন হালদার মহাশয়, আমাদের কাছে খবর আছে। তার সঙ্গে আমাদের স্থানীয় কিছু পুলিশ প্রশাসনও জড়িয়ে আছে। আমরা বলতে চাই পুলিশ আপনাদের থাকুক, যোগরঞ্জন মহাশয় থাকুক, তৃণমূলের যত দুষ্কৃতী বাহিনী যাই থাকুক, গাজীপুরের যত রকম দহর মহরম আছে আমরা সব ঠান্ডা করে দেবো। গাজীপুরে যেদিন আমরা সভা করব আমরা দেখিয়ে দেবো আমরা কি করতে পারি। একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, একটা কবিতার শ্লোক। কবিতাটা লিখেছিল পল্লী কবি জসিমউদ্দিন। লিখেছিলেন রাখাল ছেলে বারেক ফিরে চাও, পাখা গায়ের পথ দিবে কোথায় চলে যাও। ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলা পাতায় দোলায় চামড় শিশির ধোয়া পা। সেথায় আছে ছোট্ট কুটি সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নেওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে মোদের ভাই, সেটাই আছে নওশাদ সিদ্দিকী চলো সবাই যাই। তো আমার বলার উদ্দেশ্য এটাই, আমরা যারা মাঠে ময়দানে লড়াই করছি, আমার চেয়ারম্যান বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তিনি লড়াই করছেন, আমরা তাকে সাথ দিয়েছি। তার সাথে সাথে আপনারা যারা আইএসএফটা করতে এসেছেন, আপনাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের কোন অংশে আমরা 1 ইঞ্চি জায়গা আমরা কুলপি ব্লকে ছাড়বো না। যেখানে তৃণমূল কংগ্রেস অন্যায় অত্যাচার করবে, আমি কুলপি ব্লক নেতৃত্বকে বলবো পাল্টা প্রোগ্রাম সেখানে নেওয়ার, সেখানে চ্যালেঞ্জ গ্রহণ করার। এমনকি যেখানে আমাদের এখানে 35-40 জন সদস্য আছে, তাদের কোনো কাজ কারবার দিচ্ছে না, পঞ্চায়েত সেক্রেটারি হোক, বিডিও সাহেব হোক, আমি নেতৃত্বকে বলবো চেয়ারম্যান সাহেব আছেন, আপনারা ইমিডিয়েট কুলপি ব্লক ঘেরাওয়ার কর্মসূচি নিন। আমরা জেলা কমিটির দায়িত্ব নিয়ে বিডিওর সঙ্গে কথা বলবো, কেন আমাদের জয়ী প্রার্থীদেরকে তাদের কাজ দেবে না, পঞ্চায়েতে তারা কেন কাজ করতে পারবে না, কি তাদের অপরাধ, তারা কেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি তারা কেন কাজ করতে পারবে না। এটা কুলপি ব্লকের নেতৃত্বকে আমি বলে যাব। তারপরে বলি, এই যে 26,000 চাকরি চলে গেল, সবাই তো অযোগ্য নয়।
আমি টিভিতে একটা খবর দেখছিলাম, একজন ভদ্র মহিলা শিক্ষিকা, তার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ, তিনি রাজ্যপালের হাত দিয়ে গোল্ড মেডালিস্ট পেয়েছেন। তিনি রবীন্দ্র ভারতীর টপার। তিনি মিডিয়ার সামনে হাউ হাউ করে কাঁদছে যে আমি রাজ্যপালের কাছ থেকে গোল্ড মেডেল পেলাম, আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির টপার, তারপরে আমাকে প্রমাণ দিতে হবে যে আমি যোগ্য কি অযোগ্য। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনাকে কে স্পর্ধা দিল, কে অধিকার দিল এতগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে আপনি ছিনিমিনি খেললেন? ভারত তো গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে তো সবাই সবার ধর্ম পালন করবে, সবাই সবার মতো মত প্রকাশ করবে, সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে, ব্যবসা বাণিজ্য করবে, এটাই হচ্ছে রীতিনীতি, সংবিধানের এটাই হচ্ছে প্রস্তাবনায় লেখা আছে। তো সেখানে তারা যোগ্য হয়ে আপনি কেন অযোগ্যদের সঙ্গে তাকে গুলিয়ে ফেললেন? সুপ্রিম কোর্ট তো বারে বারে আপনাকে কোশ্চেন করেছিল, আপনি যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে আমার কাছে দিন। প্রায় 2 বছর আপনাকে সময় দেওয়া হয়েছিল, আপনি সেই যোগ্য আর অযোগ্যের তালিকা আপনি আজও পর্যন্ত তৈরি করতে পারবেন না। আমার কাছে ভিডিও আছে, সেই ওয়েমার্কেট গুলো কোথায় উত্তরপ্রদেশে বিক্রি হয়েছে, কোথায় বৈঠকখানা রোডে কোনো দোকানে সব সাপ্লাই হয়ে গেছে। আপনি কোনোদিন যোগ্য অযোগ্য বিচার করতে পারবেন না, কারণ আপনি আপনার ভাইপোকে দিয়ে টেবিলের তলা দিয়ে টাকা নিয়ে আপনি টাকাগুলো লুট করে আপনি এইসব অযোগ্য ছেলেদের চাকরির মধ্যে ঢুকিয়ে আপনি যোগ্যদেরকে আজকের এই রাস্তায় নামিয়ে দিয়েছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনাকে বলতে চাই, আপনি যথাশীঘ্রই সম্ভব যোগ্য অযোগ্য বিচার করে ওই প্রার্থীদের যারা চাকরিতে বহাল থাকতে পারে, আমাদের বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেটা আপনি অবশ্যই দেখবেন। সাথে সাথে এই যে ওয়াকফ বিল 2025 যে আইনটা করেছে, আইনের বই আমার কাছে চলে এসেছে অলরেডি। তাতে লেখা আছে কি, একটা মসজিদ আছে, মসজিদের একটা কমিটি থাকে, সেই কমিটির মধ্যে নাকি 2 জন হিন্দু সম্প্রদায়ের লোক থাকবে বা অন্য ধর্মের লোক থাকবে। এটা কি করে সম্ভব? যদি তাই হয়, 2 দিন পরে ওই সম্প্রদায়ের লোক তো গিয়ে ওই মসজিদে বলবে মসজিদ আমার। মসজিদে যেমন কালী মন্দিরে যেমন তাস খেলা হয়, ওরা তো মসজিদে ঘুরে গিয়ে বলবে আমি এখানে তাস খেলবো, আমি এখানে মদ খাবো। যদি তাই হয়ে যায়, যদি তাই হয়ে যায়, তাহলে মন্দির কমিটিগুলো আছে, তাহলে মন্দির কমিটিতে তো তাহলে মুসলমানদের ঢোকানো উচিত। তাহলে সেগুলো আপনি করলেন না, আপনি মসজিদ কমিটি থেকে মুসলমানদের ঢোকাবেন। এ কেন দ্বিচারিতা? কে আপনাকে বলেছে? আমরা এই জন্য প্রতিবাদে নেমেছি, ওয়াকফ বিলটা বাতিল করতে হবে। আপনি শুধু বলছেন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। এই যে হাইকোর্টের একজন উকিল বাবু আছেন, যদিও সে আমার কলিগ, আমি তাকে ছোট করছি না, তবুও তিনি যখন কংগ্রেস করতেন তার মুখের ভাষা ছিল একরকম, তিনি যেই বিজেপিতে এসেছেন তার মুখের ভাষা যে আরেক রকম। সেটা বিজেপি যতক্ষণ না করলো ততক্ষণ আমরা কিন্তু বুঝতে পারছি না। তার নাম হচ্ছে তার মুখের কি ভাষা আপনারা ভাবতে পারবেন না। আপনারা শুধু বলছেন এটা হিন্দুস্তান, এখানে হিন্দু রাষ্ট্র করতে হবে। আপনার জানা উচিত, আপনাকে আমি মাইকে বলছি, আপনি জেনে রাখুন, দিল্লির বুকে কুতুব মিনার আছে, যেখানে পার ডে 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। যা পর্যটক সেখানে যায়, সেই টাকা যদি এক জায়গায় করা হয়, মাসে 2 কোটি টাকা রোজগার আছে। আপনি তাজমহলে যান, তাজমহলের টিকিট কেটে ঢুকতে হলে 500 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হয়। ওই টাকা যদি এক জায়গায় করা যায়, এক মাসের টাকা হয় প্রায় আপনার 3 থেকে 3.5 কোটি টাকা। আপনি ফতেপুর সিকরি চলে যান, হুমায়ুন তৈরি করেছিল, সেখানে 40 টাকা টিকিট আছে। সেই টিকিট যদি এক মাসের রোজগার এক জায়গায় করা যায়, কয়েক কোটি কোটি টাকা। যে টাকা মুসলমানরা তৈরি করে গেছে, যেখানে আয় রোজগার হচ্ছে সরকারের কোষাগারে পড়ছে। তো যদি এই টাকাগুলো এক জায়গায় করা যায়, আপনার ভারতবর্ষ বিক্রি করলেও এদিন শোধ হবে না। তারপরে একটা কথা বলি, হুগলি জেলার এক আমাদের মহসিন কলেজ আছে, আপনারা জানেন, হাজি মোহাম্মদ মহসিন, তিনি একটা ফান্ড করেছিলেন মুসলমানদের জন্য, উন্নতি ক্ষেত্রে, চাকরি বাকরি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, গরিব ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে একটা ফান্ড তৈরি করে কিছু টাকা রেখে গিয়েছিলেন। সেখানে কম বেশি 200 কোটি টাকা রেখেছিলেন। যখন তিনি রেখেছিলেন তখন ব্যাংকের মেয়াদ ছিল 5 বছরে ডবল হবে। সেই টাকাটা যদি আজ পর্যন্ত হিসেব করা যায়,
হাজার হাজার কোটি টাকা দাঁড়িয়ে গেছে, সেই টাকা যদি এক জায়গায় করা যায় ভারতবর্ষ কিনে নেওয়া যাবে। আর আপনি শুধু বলছেন মুসলমানদের কোনো অবদান নেই। আপনি দিল্লির গেটে যাবেন, যেটা ইন্ডিয়া গেট বলে, সেখানে কয়েক হাজার যারা শহীদ হয়েছিল ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে তাদের নাম লেখা আছে। কয়েকদিন আগে দেখলাম অধীর চৌধুরী সাহেব এই বক্তব্যটা কোনো একটা মিডিয়ায় দিচ্ছে, সেখানে 92,000 কত লোকের নাম আছে, তার মধ্যে 62,000 মুসলমান সম্প্রদায়ের লোক ছিল যারা ভারতবর্ষটা শাসন করতে গিয়ে তাদের প্রাণ দিয়ে দিয়েছে। এটা আপনাদের জানা উচিত, আপনারা ভুলে যাচ্ছেন। তো এটা একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, এখানে কোনো জাত ভেদাভেদ নেই। এখানে আমরা রামের দোকানে চা খাই, আমরা রহিমের দোকানে গিয়ে তেরেঙ্গা খাই, পান খাই, চায় খাই, কিন্তু এখানে এই আমরা ভাতৃত্ববোধ, আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে এখানে বসবাস করি। সেখান থেকে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা এখানে যারা ভাই ভাই একসাথে আছি, এর মধ্যে কোন রকম ধর্মের বাতাবরণ আমরা এখানে গ্রাস করতে দেব না। আপনি শুধু বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই হলে কি সব ছেলেরা কর্ম পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে? যদি বলেন হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে সব লোকের কি পাকা ঘর হয়ে যাবে? এগুলো কেন করছেন? আমরা এগুলো বন্ধ করতে বলছি। এখানে আমরা যেমন আছি সার্বভৌমত্ব রাষ্ট্র, এখানে মানুষ গণতান্ত্রিক ভাবে বাস করবে, যে যার মতো চলাফেরা করবে, যে যার মতো ধর্ম পালন করবে। এইভাবে আমরা বাঁচতে চাই, এইভাবে আমরা চলাফেরা শিখেছি। ভারতবর্ষের সংবিধান আমাদের সেই কথা বলে। বেশি কথা বলবো না, চেয়ারম্যান সাহেব বসে আছে, শুধু এইটুকু বলবো, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পুলিশ প্রশাসনের বন্ধু, গাড়ি চালক বন্ধু এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা বন্ধুরা আছেন, প্রত্যেককে বলবো এই বিজেপির কোনো কথায় আপনারা কান দেবেন না। পারলে বিজেপির যে দোসর বন্ধু আছে তৃণমূল কংগ্রেস, তাদের কথায় কান দেবেন না। আপনারা আপনাদের নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে যাবেন, আইএসএফ এর হাত শক্ত করবেন। সামনে যখন নির্বাচন আসবে, আপনারা চেয়ারম্যানের হাতটা শক্ত করার জন্য আপনারা আইএসএফ এর পতাকা তলে এসে আইএসএফ এর গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি করবেন। এই কথা বলে সবাইকে আমার নমস্কার, সালাম, ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।